তো এখন ইনফ্লামেশনের সব থেকে যে গুরুত্বপূর্ণ টপিকটা, অর্থাৎ ইনফ্লামেশনের যে মেকানিজম, অর্থাৎ ইনফ্লামেশনের যে ইভেন্টস, এগুলো নিয়ে ডিসকাস করব। তো মেইনলি হচ্ছে ইনফ্লামেশনের ইভেন্টস গুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রথমত কিছু ভাস্কুলার ইভেন্টস, অর্থাৎ ব্লাড ভেসেল গুলো যে রেসপন্স গুলো শো করে, এগুলোকে আমরা বলছি ভাস্কুলার ইভেন্টস। এবং দ্বিতীয়ত সেলুলার ইভেন্টস, অর্থাৎ আমাদের ব্লাডের যে হচ্ছে আমাদের ইমিউনিটির যে সেলগুলো রয়েছে, যেমন হচ্ছে ডাব্লিউবিসি, এইগুলো যে ইভেন্টস শো করে, এইগুলোকে আমরা বলছি যে সেলুলার ইভেন্টস। ভাস্কুলার ইভেন্টস এর মধ্যে রয়েছে চেঞ্জ ইন ভাস্কুলার ফ্লো অ্যান্ড ক্যালিবার, অর্থাৎ ভাস্কুলার সিস্টেমের, অর্থাৎ ব্লাড ভেসেলের যে ডায়ামিটার বা ক্যালিবারটা থাকে, এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, এটাকে আমরা বুঝি ভাস্কুলার চেঞ্জ ইন ভাস্কুলার ফ্লো অ্যান্ড ক্যালিবার। এবং দ্বিতীয়ত ইনক্রিজড ভাস্কুলার পারমিয়াবিলিটি, অর্থাৎ ব্লাড ভেসেলের পারমিয়াবিলিটি বেড়ে যায়। তো ইনফ্লামেশনের একদম শুরুতেই যে ঘটনাটা ঘটে, এটা হচ্ছে এখানে যে ব্লাড ভেসেল গুলো থাকে, অর্থাৎ এই ব্লাড ভেসেল গুলোর ক্যালিবার বা ডায়ামিটারের একটা চেঞ্জ হয়, এবং এই ক্যালিবার বা ডায়ামিটারের চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ব্লাড ভেসেলের ভিতরে যে ব্লাড ফ্লো থাকে, ব্লাড ফ্লো এর কিন্তু একটা চেঞ্জ চলে আসে। ওকে, সো ফার্স্টে যদি আমরা অ্যাকচুয়ালি বুঝতে চাই যে ব্লাড ভেসেলের কি চেঞ্জ আসে বা ব্লাড ফ্লোটা কিভাবে চেঞ্জ আসে বা কি চেঞ্জ আসে, এটা হচ্ছে, আমি যদি এখানে একটা ব্লাড ভেসেলকে অ্যাকচুয়ালি আঁকতে চাই তাহলে বোঝার জন্য একটু সুবিধা হবে। আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল। ওকে, তো এখন ফার্স্টে আমার যখন এখানে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হচ্ছে কিভাবে, ইনফ্লামেশনের শুরুটা হচ্ছে এখানে আমার যে টিস্যুগুলো থাকছে টিস্যু ড্যামেজ দিয়ে। তো ফার্স্ট এখানে যখন টিস্যু ড্যামেজ হচ্ছে, তখনই ফার্স্ট যে ঘটনাটা ঘটে, এখানে অনেকগুলো কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়, এবং কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হওয়ার কারণে ভাস্কুলার সিস্টেমের বা ব্লাড ভেসেলের মধ্যে প্রথম যে ঘটনাটা ঘটে, প্রথমে একটা ইনিশিয়াল ভেসো কনস্ট্রিকশন দেখা যায়, অর্থাৎ ব্লাড ভেসেল একটু কনস্ট্রিক্ট করে। ব্লাড ভেসেল গুলো কেন কনস্ট্রিক্ট করে? কারণ এখানে কেমিক্যাল মিডিয়েটরস গুলোর কারণে এইখানে কিছু নিউরন বা হচ্ছে কিছু নার্ভাস সিস্টেম স্টিমুলেটেড হয়ে যায়, এবং এই নিউরোনাল স্টিমুলেশনের কারণে ইনিশিয়ালি একটা ভেসো কনস্ট্রিকশন দেখা যায়। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ভেসো কনস্ট্রিকশনটা কিন্তু খুবই ট্রানজিয়েন্ট, অর্থাৎ এখানে এই ভেসো কনস্ট্রিকশনটা অ্যাকচুয়ালি খুব বেশিক্ষণ স্থায়ী হয় না, এটা হচ্ছে খুব স্বল্প স্থায়ী। এবং এই ইনিশিয়াল ভেসো কনস্ট্রিকশনের ঠিক পরপরই ব্লাড ভেসেল গুলো ডাইলেট করে। ব্লাড ভেসেল গুলো কেন ডাইলেট করছে? কারণ আমরা জানি এখানে যখন কেমিক্যাল মিডিয়েটরস গুলো বা কেমিক্যাল সাবস্টেন্স গুলো রিলিজ হয়, তখন অ্যাকচুয়ালি এখানে কিছু হিস্টামিন রিলিজ হয়, এখানে কিছু প্রোস্টাগ্ল্যান্ডিনস রিলিজ হয়। তো আমরা জানি যে হিস্টামিনস এবং প্রোস্টাগ্ল্যান্ডিনস হচ্ছে ভেসোডাইলেটর, অর্থাৎ এরা যখনই রিলিজ হয়, এরা ব্লাড ভেসেলের ওয়ালের সাথে রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরের সাথে কিন্তু এরা বাইন্ড করে, এবং যখন এরা রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন আমার ব্লাড ভেসেলগুলো ডাইলেট করে যায়, কারণ এরা স্মুথ মাসেলকে রিল্যাক্স করে দেয়, এবং স্মুথ মাসেলকে রিল্যাক্স করার সাথে সাথে কিন্তু ব্লাড ভেসেলটা ডাইলেট করে দেয়। তো ব্লাড ভেসেলের যখন ডাইলেটেশন হয়, তখন যে ঘটনাটা ঘটে, এখানে কিন্তু যে ব্লাড ফ্লোটা ছিল ইনিশিয়ালি, এই ব্লাড ফ্লোটা বেড়ে যায়, কারণ যখনই ভাস্কুলার ফ্লোয়ের যখনই ভাস্কুলার সিস্টেমের বা ব্লাড ভেসেলের ক্যালিবার বেড়ে যাবে, এখান দিয়ে কিন্তু ব্লাড ফ্লোটাও বেড়ে যাবে। তো ইনফ্লামেশনের একদম শুরুতে যেটা হয়, ব্লাড ভেসেলটার একটা ইনিশিয়াল ভেসো কনস্ট্রিকশন হয়, যেটা হয় মেইনলি নিউরোনাল স্টিমুলেশনের কারণে, এবং এটা হচ্ছে খুবই স্বল্পস্থায়ী, ট্রানজিয়েন্ট। এবং এর পরপরই হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিনস, এই কেমিক্যাল মিডিয়েটরস গুলোর কারণে ব্লাড ভেসেলগুলোর একটা ডাইলেটেশন হয়, এবং ব্লাড ভেসেলের ডাইলেশন হওয়ার কারণে ব্লাড ভেসেলের ভিতরে যে ব্লাড ফ্লোটা থাকে, ব্লাড ফ্লোটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তো সেকেন্ড যে ভাস্কুলার ইভেন্টটা ঘটে, এটা হচ্ছে ইনক্রিজড ভাস্কুলার পারমিয়াবিলিটি, অর্থাৎ ব্লাড ভেসেলের পারমিয়াবিলিটি ইনক্রিজ করে। ওকে, ব্লাড ভেসেলের পারমিয়াবিলিটি কেন ইনক্রিজ করতে হয়, আমি যদি সহজে একটু বলার ট্রাই করি তাহলে হচ্ছে, আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার একটা ব্লাড ভেসেল। আমি যদি এখানে একটা ব্লাড ভেসেলকে আঁকি, আমি ধরে নিলাম এটা হচ্ছে ব্লাড ভেসেল। আর যখনই আমার এখানে কোনো টিস্যু ড্যামেজ হয়ে যায়, তখন এই ড্যামেজ হওয়া টিস্যুতে কিন্তু আমার ব্লাড ভেসেলের ভিতরে যে প্লাজমা থাকছে বা যে ডাব্লিউবিসি থাকছে, তাদেরকে কিন্তু হচ্ছে এখানে চলে আসতে হয়। তো নরমালি এই প্লাজমা বা ডাব্লিউবিসি কে টিস্যু সাইটে বা টিস্যু স্পেসে চলে আসার জন্য আমার প্রথমেই যে জিনিসটা দরকার, এটা হচ্ছে ব্লাড ভেসেলের পারমিয়াবিলিটিটাকে ইনক্রিজ করা, যাতে করে সহজেই প্লাজমা এবং অন্যান্য যে ডাব্লিউবিসি গুলো রয়েছে, এগুলো যাতে সহজেই টিস্যু স্পেসে চলে আসতে পারে। তো এই ব্লাড ভেসেলের পারমিয়াবিলিটি কিভাবে বাড়তে পারে? প্রথমত,
ফর্মেশন অফ এন্ডোথেলিয়াল গ্যাপস, অর্থাৎ আমরা জানি যে ব্লাড ভেসেলের লাইনে এন্ডোথেলিয়াল সেলস থাকে এবং এই এন্ডোথেলিয়াল সেলগুলোর মধ্যে গ্যাপ ফর্মেশন হয়। গ্যাপগুলো কিভাবে ফর্মেশন হতে পারে? দুইভাবে গ্যাপ ফর্মেশন হতে পারে। প্রথমত এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন এবং দ্বিতীয়ত হচ্ছে এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন। আচ্ছা, এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন এবং রিট্রাকশন জিনিসটা কি, বা হচ্ছে এটা কিভাবে ফর্ম করে, এটা বোঝাটাও অ্যাকচুয়ালি খুব একটা কঠিন কিছু না। আমরা জানি যে অ্যাকচুয়ালি ব্লাড ভেসেলের যে লাইনিং, এখানে থাকে হচ্ছে অনেকগুলো এন্ডোথেলিয়াল সেল। আমি যদি এখানে এন্ডোথেলিয়াল সেলগুলোকে এখানে একটু বড় করে আঁকি, নর্মালি এন্ডোথেলিয়াল সেলগুলো থাকে হচ্ছে এরকম, এবং এদের মধ্যে অ্যাকচুয়ালি কোনো গ্যাপ থাকে না বা কোনো স্পেস থাকে না। একটা সেল, এন্ডোথেলিয়াল সেল, তার পার্শ্ববর্তী এন্ডোথেলিয়াল সেলের সাথে কিন্তু খুব ভালোভাবে একটা জাংশন ক্রিয়েট করে। তো নর্মালি কোনো প্লাজমা বা কোনো ডাব্লিউবিসি এটার মধ্য দিয়ে লিক আউট হতে পারে না। কিন্তু যখন এখানে আমার একটা টিস্যু ড্যামেজ হয়ে যায় বা কেমিক্যাল মিডিয়েটরস রিলিজ হয়ে যায়, আমরা জানি যেখানে যে কেমিক্যালগুলো মিডিয়েটরসগুলো রিলিজ হয় এর মধ্যে রয়েছে হিস্টামিন, বা এর মধ্যে রয়েছে হচ্ছে ইন্টারলিউকিনস বা হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। তো ফার্স্টে যেটা হয় সেটা হচ্ছে হিস্টামিন, আমি যদি এখানে আঁকি যে হিস্টামিন, এরপর হচ্ছে ব্র্যাডিকাইনিন, দেন লিউকোট্রিয়েন্স, যখন এখানে রিলিজ হয় এই টিস্যু ইনজুরি সাইটে, যখন হিস্টামিন, ব্র্যাডিকাইনিন এবং লিউকোট্রিয়েন্স রিলিজ হয়, তখন এরা হচ্ছে ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াল সেলগুলো রয়েছে এন্ডোথেলিয়াল সেলের রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে যায়, এবং যুক্ত হয়ে গেলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাক্ট করে। এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশনটা কি? নর্মালি এন্ডোথেলিয়াল সেলটা যেরকম থাকে, সেই এন্ডোথেলিয়াল সেলটা হচ্ছে একটু শ্রিঙ্ক করে, অর্থাৎ নর্মালি এন্ডোথেলিয়াল সেল ছিল এরকম, যখনই হিস্টামিন, ব্র্যাডিকাইনিন এবং লিউকোট্রিয়েন্স এসে রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এন্ডোথেলিয়াল সেলটা শ্রিঙ্ক করে বা হচ্ছে কন্ট্রাক্ট করে। তো যদি পাশাপাশি কয়েকটা এন্ডোথেলিয়াল সেল একসাথে কন্ট্রাক্ট করে, তখন যে ঘটনাটা ঘটে দেখা যায় যে পাশাপাশি এন্ডোথেলিয়াল সেলগুলো অনেকটা হয়ে যায় এরকম, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু একটা গ্যাপ ফর্মেশন হচ্ছে, এবং দেখা যায় যে এই গ্যাপ ফর্মেশনের কারণে এর ভিতর দিয়ে হচ্ছে প্লাজমা বা অন্যান্য ডাব্লিউবিসি গুলো টিস্যু স্পেসে চলে আসতে পারে, পারমিয়াবিলিটি বেড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন। এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশনটা হচ্ছে রিট্রাকশনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে একটা এন্ডোথেলিয়াল সেল, এইটা যদি একটা এন্ডোথেলিয়াল সেল হয়, পুরো এন্ডোথেলিয়াল সেলটা শ্রিঙ্ক না করে শুধুমাত্র যে সাইডের অংশগুলো থাকে, শুধুমাত্র এই সাইডের অংশগুলো যদি কন্ট্রাক্ট করে, আমরা এটাকে বলি হচ্ছে এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন। অর্থাৎ এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন করলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেলটাকে দেখতে অনেকটা দেখায় এরকম, অর্থাৎ শুধুমাত্র দুই সাইডের অংশটুকু কন্ট্রাক্ট করে, মাঝখানের অংশটুকু কন্ট্রাক্ট করে না। তো যখনই কিনা এরকম এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন হয়, তখনও কিন্তু এন্ডোথেলিয়াল সেলগুলোর মধ্যে একটা গ্যাপ ফর্মেশন হচ্ছে, এবং এই গ্যাপ দিয়ে কিন্তু খুব সহজেই প্লাজমা প্রোটিন বা ডাব্লিউবিসি লিক আউট করতে পারে। এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন কখন হয় আর এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন কখন হয়? খুব সহজ, যখনই হিস্টামিন, ব্র্যাডিকাইনিন বা লিউকোট্রিয়েন্স এসে এন্ডোথেলিয়াল সেলের সাথে বাইন্ড করে স্টিমুলেশন করে, তখন এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাক্ট করে, তো এন্ডোথেলিয়াল সেলের কন্ট্রাকশন হয়। এবং যখন অ্যাকচুয়ালি ইন্টারলিউকিনস, ইন্টারলিউকিন 1 এবং হচ্ছে টিউমার নেক্রোটিক ফ্যাক্টর এন্ডোথেলিয়াল সেলের সাথে বাইন্ড করে এন্ডোথেলিয়াল সেলকে স্টিমুলেট করে, তখন কিন্তু এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন করে। তো এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন এবং এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন হওয়ার কারণে যেটা হয়, এদের মধ্যে একটা গ্যাপ ফর্মেশন হয়, এবং এই গ্যাপ ফর্মেশন হওয়ার কারণে ভাস্কুলার সিস্টেমে বা ব্লাড ভেসেলের পারমিয়াবিলিটি বেড়ে যায়, এবং প্লাজমা বা ডাব্লিউবিসি খুব সহজে এটার মধ্য দিয়ে লিক আউট করতে পারে। তো নেক্সট, যেভাবে এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হতে পারে, পারমিয়াবিলিটি বেড়ে যেতে পারে, এটা হচ্ছে ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি। অর্থাৎ এন্ডোথেলিয়ামের মধ্যে যদি ডিরেক্ট ইনজুরি হয়, এখানে যদি কোনো কারণে ডিরেক্ট ট্রমা হয়, ডিরেক্ট ট্রমা হওয়ার কারণে যদি এন্ডোথেলিয়াল সেলগুলো ড্যামেজড হয়ে যায়, তাহলে কিন্তু এদিক দিয়ে খুব সহজেই হচ্ছে পারমিয়াবিলিটি বেড়ে যায়, বা হচ্ছে প্লাজমা বা ডাব্লিউবিসি এদিক দিয়ে লিক আউট করে ফেলতে পারে। তৃতীয়ত লিউকোসাইট মিডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি, অর্থাৎ যখন ইনফ্লামেশন প্রসেস চলতে থাকে, আমরা অ্যাকচুয়ালি এটা একটু পরে দেখব, সেটা হচ্ছে
যখন ইনফ্লামেশন প্রসেসটা চলে তখন অ্যাকচুয়ালি ব্লাড ভেসেলের ভিতরে কিছু নিউট্রোফিল এসে এই এন্ডোথেলিয়ামের সাথে অ্যাটাচড হয়ে যায়, এবং যখন নিউট্রোফিল এসে এন্ডোথেলিয়ামের সাথে অ্যাটাচড হয়ে যায় তখন সে কিছু লাইসোজোমাল এনজাইম রিলিজ করে, যেমন সে কিছু প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করতে পারে, অথবা এখানে কিছু রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস অর্থাৎ কিছু অক্সিজেন ডিরাইভড ফ্রি রেডিকেল রিলিজ হয়। তো এই এনজাইম এবং রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসের কারণে দেখা যায় যে এন্ডোথেলিয়াল সেলগুলোর মধ্যে একটা ইনজুরি হয়ে যাবে, এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ হয়ে যায়, এবং এই ড্যামেজড হয়ে যাওয়া এন্ডোথেলিয়াল সেলের ভিতর দিয়ে কিন্তু তখন খুব সহজেই ডাব্লিউবিসি বা প্লাজমা প্রোটিনগুলো বের হয়ে চলে আসতে পারে। এরপর হচ্ছে ট্রান্সসাইটোসিস। ট্রান্সসাইটোসিস হচ্ছে সেলের এক দিক থেকে আরেক দিকে কোনো কেমিক্যাল সাবস্টেন্সের ট্রান্সপোর্ট করার যে প্রসেসটা আমরা এটাকে বলি হচ্ছে ট্রান্সসাইটোসিস। ট্রান্সসাইটোসিসের ফলে যেটা হয়, আমরা যদি এটাকে একটু সহজে দেখাতে চাই সেটা হচ্ছে, আমরা যদি একটা এন্ডোথেলিয়াল সেলকে এখানে একটু বড় করে আঁকি, এটা যদি একটা এন্ডোথেলিয়াল সেল হয়, যখন ইনফ্লামেশন চলতে থাকে দেখা যায় যে এন্ডোথেলিয়াল সেলের ভিতরে কিছু ছোট ছোট ভেসিকল ফর্ম করে, এরকম ছোট ছোট কিছু ভেসিকল ফর্ম করে, এবং এই ভেসিকল গুলো সেলের মানে লুমেন থেকে কিছু কেমিক্যাল সাবস্টেন্সকে নিয়ে টিস্যু স্পেসের মধ্যে টিস্যু স্পেসের দিকে ট্রান্সপোর্ট করে দেয়। অর্থাৎ তখন দেখা যায় যে ব্লাড ভেসেলের ভিতর থেকে প্লাজমা বা অন্যান্য কেমিক্যাল সাবস্টেন্স কিন্তু এই ভেসিকলের ভিতর দিয়ে টিস্যু স্পেসে চলে আসে, অর্থাৎ ব্লাড ভেসেলের পারমিয়াবিলিটিটা বেড়ে যায়। দেন নিউ ব্লাড ভেসেলস, ইনফ্লামেশন প্রসেস যখন চলতে থাকে তখন দেখা যায় যে কিছু নতুন নতুন ব্লাড ভেসেল তৈরি হয়, এবং এই ব্লাড ভেসেলগুলো যে নিউলি সিনথেসাইজড যে ব্লাড ভেসেলগুলো তৈরি হয়, এই নিউলি সিনথেসাইজড হওয়া ব্লাড ভেসেলগুলোর অ্যাকচুয়ালি এন্ডোথেলিয়াল সেলগুলো থাকে হচ্ছে খুব ইমম্যাচিউর এন্ডোথেলিয়াল সেল। আমি যদি এখানে এন্ডোথেলিয়াল সেলগুলো আঁকি, দেখা যায় যে নিউলি সিনথেসাইজড ব্লাড ভেসেলগুলোর যে এন্ডোথেলিয়াল লাইনিংটা থাকে সেখানে এন্ডোথেলিয়াল সেলগুলো ইমম্যাচিউর থাকার কারণে তারা কিন্তু একে অন্যের সাথে একটা জাংশন ক্রিয়েট করতে পারে না। দেখা যায় যে এক এন্ডোথেলিয়াল সেল থেকে তার পার্শ্ববর্তী এন্ডোথেলিয়াল সেলের একটা গ্যাপ থেকে যায়, এবং এই গ্যাপ থাকার কারণে কিন্তু এদিক দিয়ে খুব সহজে প্লাজমা বা অন্যান্য কেমিক্যাল সাবস্টেন্স খুব সহজেই কিন্তু লিক আউট করে চলে আসতে পারে, এবং এই কারণে দেখা যায় যে নিউলি সিনথেসাইজড যে ব্লাড ভেসেলগুলো তৈরি হচ্ছে ইনফ্লামেশনের সময়, সেই ব্লাড ভেসেলগুলোর পারমিয়াবিলিটিটা অনেক হাই থাকে ডিউ টু ইমম্যাচিউর এন্ডোথেলিয়াল সেলস।